এই মুহূর্তে প্রতিটা ছাদ বাগান কিন্তু এখন ফুলে ভরে উঠেছে। আর এখন ছাদ বাগান দেখতে কিন্তু অপূর্ব লাগে। আম, লেবু থেকে শুরু করে ফলের বিভিন্ন ভ্যারাইটি এই সময় কিন্তু ফল দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। প্রতিটা গাছ ফুলে ভরে উঠেছে। আর এই সময় কিন্তু ছাদ বাগান কিন্তু অপূর্ব দেখতে লাগছে। আর এই সময়ই কিন্তু আমাদের অনেক কিছু করণীয় থাকে। আমাদের এই সময় কিন্তু গাছের নিয়মিত যত্ন নিতে হয়। আর এই নিয়মিত যত্নের কারণে কিন্তু আমরা আমাদের গাছে উপযুক্ত ফলের আশা করতে পারি। সেই কারণে আজকে আমি এসেছি আমার ছাদ বাগানে। আর বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের প্রতিবেদন থাকছে আপনাদের লেবু গাছের পরিচর্যা নিয়ে। অনেকেই কিন্তু বারবার কমেন্টস করছেন, আর আমার একটু লেটও হলো। অ্যাকচুয়ালি কিন্তু অনেক ছাদ বাগান বা আপনাদের প্রতিটা ছাদ বাগানেই প্রতিটা লেবুর ভ্যারাইটিতে কিন্তু ফুল ভরে গেছে। আরো আগে আমার ভিডিওটা দেওয়ার দরকার ছিল, কিন্তু একটু লেট হওয়ার পরেও আমি ভাবলাম অবশ্যই আপনাদের জন্য একটা প্রতিবেদন আনা যাক। যাই হোক, আজকের প্রতিবেদনটা না কেটে কিন্তু পুরোটাই দেখতে হবে। তার কারণ এই সময় কিন্তু আমাদের ছাদ বাগানের প্রতিটা লেবুর ভ্যারাইটি থেকে উপযুক্ত যদি আমরা পরিচর্যা করতে পারি, তাহলে এক একটা গাছের আমরা উপযুক্ত ফলের আশা করতে পারি। তার কারণ প্রতিটা গাছ যেমন ফুলে ভরে উঠেছে, একটা টাইম যদি সব ফুল ঝরে যায় আর উপযুক্ত ফল না পাই, তখনই কিন্তু আমাদের মনটা ভেঙে যায়। এই ছাদ বাগান করার ইচ্ছা তখন আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। আর বুঝতেই পারছেন, সবাই কিন্তু আশা করে ছাদ বাগান করে, একটা গাছ করে, গাছকে বড় করার পরে সেই গাছে কিন্তু ফলের আশা করে। এই যেমন গাছটা অনেক বড় হলো, যদি এই 2 বছর বয়স, তারপরেও যদি ফল না পাই, তার মনটা কেমন হবে। যাই হোক, বেশি কথা বাড়াবো না। আজকে বেশ কিছু পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো, যে কিভাবে আমরা ছাদ বাগানে লেবু গাছের পরিচর্যা এই মুহূর্তে করব। আজকে যে পরিচর্যাটা বলবো, আপনারা নোট করে রাখবেন, দরকার হয় এই ভিডিওটা সেভ করে রাখবেন, আপনাদের কাজে লাগবেই। আর খুব ইম্পর্টেন্ট, মানে আমি যে যে পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা যদি একদম সেম সেম এই পয়েন্টে আপনারা গাছের পরিচর্যা করেন, আপনারা কিন্তু আপনাদের মনের মতো ফল অবশ্যই পাবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। আমরা ফুল থেকে ফলে পরিণত করতে গাছে কি কি পরিচর্যা করব, সেটা নিয়ে আলোচনা শুরু করা যাক। আমি বেশ কয়েকটা স্টেপে আপনাদের সামনে বিষয়টি তুলে ধরবো। প্রথমেই আমাদের জলের মেনটেন্যান্স চেক করতে হবে। অনেকেই কিন্তু ফুল আসার আগে অনেকে গাছে জল কম দেয়, বা অলরেডি অনেকের গাছে ফুল এসে গেছে, অনেকের গাছে গুটি সেট হয়ে গেছে। এই মুহূর্তে কিন্তু অনেকেই জলটা ঠিকঠাক দিচ্ছে। তার কারণ অনেক বাগানি কিন্তু মানে এইসব নিয়ে অনেক সচেতন। তবু একটু না বললে নয়, জলের মেনটেন্সটা কিভাবে আমরা করব। অনেক সময় আমরা জলটা এমন ভাবে দিই, নিচে পর্যন্ত যায় না, উপরের দিকে বা সাইড দিয়ে জল বেরিয়ে গেল, ভিতরেই কিন্তু জল সেইভাবে পায় না। আমরা যখনই জল দেব, তখনই উপযুক্ত একদম কমপ্লিটলি এমন ভাবে জল দেবো যেন নিচে দিয়ে বার হয়ে যায়, পুরো মাটিটা যেন ভিজে যায়। তারপর আমরা কিন্তু দেখে জল দেবো। আমাদের এইটা মেনটেন করতে হবে যে আমরা দ্বিতীয়বার যখন জল দিতে যাব, তখন আমরা মাটিটা চেক করে তারপরে জল দেবো সেই গাছে। আমাদের ছাদে অনেক রকমের গাছ থাকে। অনেক রকমের গাছের সাথে আমরা দেখা যাচ্ছে যখন জল দিতে উঠি, তখন প্রতিটা গাছই জল দিই। আমরা একবারও দেখি না যে এই গাছটা, এই গাছের মাটিটা এখনো স্যাঁতসেঁতে আছে। আমরা একটু মাটিটার দরকার আঙুল দিয়ে একটু মানে খুচড়ে দেখে নিয়ে, তারপরে যদি একটু মনে হয় ময়েশ্চারাইজার আছে, তাহলে আমাদের জল দেওয়ার প্রয়োজন নেই। একান্তই যদি মনে হয় যে মাটিটা পুরো শুকিয়ে গেছে, তাহলে সেই মাটিতে জল দেওয়া উচিত। বুঝতে পেরেছেন? অনেকেই কিন্তু এই ভুলটা করে বসে। এই সময় কিন্তু একটু বেশি জলও গাছের পক্ষে ক্ষতিকর। একটু বেশি জল দিয়ে অনেকেই সব গুটি ঝরিয়ে ফেলছে। অনেকেই আমাকে বারবার জিজ্ঞাসা করছে, দাদা এত ফুল এসেছে কিন্তু প্রচুর পরিমাণে ঝরছে। অবশ্যই ঝরবে। আমরা আমাদের গাছে যে পরিমাণে ফুল আসে, তার 10% যদি আমাদের সেট হয় গুটি, সেটাই কিন্তু একটা গাছের পক্ষে অনেক। ঝরবে, কিন্তু তবুও এই সময় কিন্তু আমাদের ভুলের কারণেও কিন্তু ফুল ঝরে। একটু বেশি যখনই জল হয়ে যাবে, তখনই শিকড় থেকে একটু ড্যামেজ হলেই কিন্তু দেখবেন আগার দিকের এসব আগার দিকের কিছু কিছু কচি পাতা একটু ঝিমিয়ে ঝিমিয়ে যাবে, হলুদ বর্ণের হয়ে গিয়ে আস্তে আস্তে ওখান থেকে শুকিয়ে যাবে। আর গাছটা ক্ষতিগ্রস্ত হবে, আস্তে আস্তে ফুলগুলো ড্রপ করবে। এই প্রবলেমটা কিন্তু অনেক ছাদ বাগানি দেখে থাকে। হয়তো আমার ভিডিওটা যারা দেখছে অনুভব করতে পারছেন। এই কারণে জলের মেনটেনেন্স এমন করতে হবে যেন পুরো শুকিয়ে না যায়, আর একান্তই যেন আমরা মাটিটা স্যাঁতসেঁতে থাকা অবস্থায়ও যেন জল না দিই। এই মেনটেন্সটা আমাদের সর্বপ্রথম খেয়াল রাখতে হবে। যাই হোক, দ্বিতীয় নম্বরে আমরা লেবুর গাছের কি পরিচর্যা করব। এবার আমি যে পরিচর্যাটার কথা বলবো, অনেকে কিন্তু এটা কিন্তু করে না, বা এটা অমত থাকে। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনার এইটা করে দেখুন, আপনাদের কোনো ক্ষতি হবে না, ভালো হবে। এই সময় আমরা একটু খোল জল আমরা এই সময় গাছে দিতে পারি। একটু আমি ট্রিকটা বলে দিচ্ছি কিভাবে আপনারা দেবেন। আপনারা যদি মনে করেন যে আমার 10 লিটারের জল লাগে আমার গাছে, আপনারা আপনাদের গাছের অনুপাত অনুযায়ী কত লিটার জল লাগে আপনারা
ক্যালকুলেশন করে নেবেন। আমি 10 লিটার জল দিয়ে হিসেব করে আপনাদের বলে দিচ্ছি। 10 লিটার জল যদি আপনাদের গাছে প্রয়োজন হয়, তাহলে আপনারা 100 গ্রাম খোল নেবেন, নিয়ে আপনারা অল্প জলে ভিজিয়ে দেবেন। 2 লিটার হোক 4 লিটার হোক জলে ভিজিয়ে দেবেন। তার সঙ্গে অন্তত 100 গ্রাম যদি খোল নিই, 70 থেকে 80 গ্রাম বা 100 গ্রাম দিলেও হবে, কোনো সমস্যা নেই। আমরা গুড় ব্যবহার করব। এক্ষেত্রে বিভিন্ন ধরনের গুড় ব্যবহার করা যায়। অনেকে আখের গুড় ব্যবহার করে, অনেকে খেজুরের গুড় ব্যবহার করে। খেজুরের গুড়ের থেকে আখের গুড়টা অনেক কমে পাওয়া যায়। আখের গুড়টা ব্যবহার করতে পারেন। বাজার থেকে একটু সস্তা, যেগুলো মানে মানুষ খায় না, একটু নষ্ট হয়ে গেছে, তেমন গুড় আনলেও হবে। যাই হোক, আপনারা সেই গুড়টা আপনারা ওই জলে গুলে দেবেন। আর তার সঙ্গে সঙ্গে আপনারা 1261 নামটা নোট করে রাখুন। 1261 বলেছি, অনেকে বুঝতে পেরেছেন। আপনারা যে কোনো ফার্টিলাইজার দোকানে পেয়ে যাবেন, যেখান থেকে আমরা গাছের বিভিন্ন ধরনের খাবার কিনি। সেটা কিন্তু আপনারা আপনারা ওর সাথে মিশিয়ে দেবেন। মোটামুটি একটা গাছের ক্ষেত্রে 1.5 থেকে 2 গ্রাম হিসাব করবেন। আমরা যদি অনেক গাছের ক্ষেত্রে যখন ব্যবহার করব, তখন 1 গ্রাম হিসেব করে, যেমন আমার 10টা গাছের জন্য আমি জল করব, যখন আমার 10 গ্রাম, 1 গ্রাম করে 10 গ্রাম। যদি 20টা গাছ হয়, 20 গ্রাম আমরা ওই জলের সাথে মেশাবো। বুঝতে পারলেন? তাহলে কি করলাম, খোল জল নিলাম 100 গ্রাম, 100 গ্রামের একটু কম গুড় নিলাম, আর 1261 মিশিয়ে দিয়ে আমরা 4 থেকে 5 দিন মোটামুটি গুলে ভালো করে একদম মানে পচে যাবে যখন, তখন সেটাকে আমরা 10 লিটার জলে রূপান্তরিত করব। করার পরে আমরা 10 লিটার জল যদি আমার 3টে গাছে দেওয়া লাগে কি 4টে গাছে দেওয়া লাগে, সেই 4টে গাছে আমরা দিয়ে দেবো। বুঝতে পারলেন? যদি আমাদের গাছ একটু বেশি সংখ্যায় হয়, তাহলে আমরা আমরা সেই বুঝে অনুপাতটা বাড়িয়ে নেব। এটা কতদিন অন্তর ব্যবহার করব? এটা বন্ধুরা, ফুল আসার পর থেকে আমরা গুটি সেট বা মোটামোটা মানে মটর দানা হওয়া পর্যন্ত আমরা মোটামুটি 10 থেকে 15 দিন 10 থেকে 15 দিন অন্তর আমরা বেশ কয়েকবার ব্যবহার করতে পারবো। আপনারা করে দেখুন, আপনাদের ক্ষতি তো হবেই না, এমনকি গাছ তার উপযুক্ত নিউট্রিশন পাবে, গাছের কিন্তু গুটি সেট ভালো হবে। এটা কিন্তু পরীক্ষামূলকভাবে প্রণীত। অনেকে কিন্তু বলে যে যখন ফুল আসে বা গুটি সেট হয়, সেই মুহূর্তে কিন্তু খোল জল ব্যবহার করেন, অনেকে বলে নাকি গুটি ঝরে যায়। এটা ভুল কথা। আমি বলেছি আপনারা করুন, কাজে লাগবে। এর আগের বছর কিন্তু আমি আমার ছাদ বাগানে সেইভাবে পরিচর্যা করতে পারিনি, সেই কারণে কিন্তু নিয়মিত ভিডিও আপনাদের সামনে দিতে পারিনি। এবছর আমার গাছপালা দেখে বুঝতেই পারছেন, আমি কিন্তু গাছে পর্যাপ্ত পরিমাণে আমি চেষ্টা করছি উপযুক্ত ফলন আপনাদের সামনে দেখানোর জন্য। তার জন্য আমি নিজেও সেইভাবেই পরিচর্যা করছি, আর যেভাবে পরিচর্যা করছি আপনাদের সেটাই বলছি। তাহলে আমরা 3য় নম্বরে কি করব? এখন আমাদের যেহেতু মৌসুমীর সমস্ত গাছে ফুল এসে গেছে, অনেকের কমলালেবু গাছে নতুন করে ফুল এসছে, বা অনেকের ফুল এসে গেছে, অনেকে নতুন করে আসছে। এমন একটা অবস্থা, অনেকের মৌসুমী লেবু গাছগুলোতে, মালটা গাছগুলোতে গুটি সেট হয়েও গেছে। এই সময় একবার অন্তত একবার ক্যালসিয়াম ও বোরন আপনারা অবশ্যই ব্যবহার করবেন। অনেকেই জিজ্ঞাসা করবেন কি কোম্পানি ব্যবহার করব বা কি নাম। বন্ধুরা, ক্যালসিয়াম আর বোরন আপনাদের যেমন ভালো লাগে তেমন একটা ভালো কোম্পানি আপনারা চুজ করবেন। উৎকর্ষে পাওয়া যায়, বাইরের বিভিন্ন কোম্পানির আছে, আপনারা নিয়ে আপনারা ব্যবহার করতে পারেন। একবার স্প্রে হিসেবে আপনারা এই সময় গাছে অবশ্যই একবার অন্তত ব্যবহার করুন। আরো বলে রাখি, এই ক্যালসিয়াম আর বোরন এর পরেও কিন্তু আমাদের ব্যবহার করতে হবে, সেটা আমরা একটু পরে আসি। যাই হোক, তাহলে এই স্টেজে এই মুহূর্তে আমাদের একবার ক্যালসিয়াম আর বোরন স্প্রে করা প্রয়োজন। এরপর 4 নম্বরে আমরা কি করতে পারি? 4 নম্বরে আমরা কিন্তু গাছে ফুল আসার আগে অনেকেই কিন্তু গাছে পিজিআর স্প্রে করেছে। অনেকেই অনেক ধরনের জিনিস ব্যবহার করে, কেউ মিরাকুলান ব্যবহার করে, কেউ প্লানোফিক্স এই ধরনের ব্যবহার করে। এই সময় কিন্তু যেহেতু গাছ হিসাব গুটি সেট হয়েছে অনেকের গাছে বা নতুন করে ফুল আছে, এই অবস্থায় আমাদের একবার পিজিআর ব্যবহার করা উচিত। আপনারা হয় মিরাকুলান ব্যবহার করতে পারেন বা প্লানোফিক্স। আপনারা জানেন যে অনুপাতে আমরা ব্যবহার করি, তেমনই অনুপাতে করলে হবে, শুধু যেন বেশি না হয়ে যায়। প্লানোফিক্স যদি আমরা ব্যবহার করি, আমি বলি আমার ক্ষেত্রে আমি লিটারে 3 থেকে 4 ফোঁটা। যদি মিরাকুলানের অনেকেই জানে, এটা নতুন করে বলার দরকার নেই। মিরাকুলান কিন্তু অনেকটা হালকা পিজিআর, প্লানোফিক্সে একটু করা বা একটু ডোজ বেশি হয়, সেই কারণে প্লানোফিক্সটা চেষ্টা করবেন আপনারা যেন বেশি না হয়ে যায়। এই সময় কিন্তু অবশ্যই আপনারা একবার সমস্ত গাছে পিজিআর ব্যবহার করবেন। এমনকি আপনাদের বলে রাখি, এই যে একবার বললাম মানে একবার দেবেন এমন নয়, আপনারা মনে করলে আপনারা 10-12 দিন
বা 15 দিন অন্তর আপনারা কিন্তু এটা নিয়মিত রাখতে পারেন। গাছে ফল সেট হয়ে মার্বেল দানা পর্যন্ত যখন হবে সেই পর্যন্ত আপনারা মিরাকুলাম ব্যবহার করতে পারেন। এতে কিন্তু আপনাদের যে ফুলের যে বোটাটা শক্ত হয়, গুটি সেট হয় এবং গুটিটা ঝরা কিন্তু অনেকটা কমিয়ে দেয়। বুঝতে পারলেন? এরপরে ৫ নম্বরে আমরা কি পরিচর্যা করব? এই ৫ নম্বরে আমরা যে পরিচর্যাটা করব খুবই ইম্পর্টেন্ট। এটা সবাই অবশ্যই করবেন। ৫ নম্বরে বায়োভিটা এক্স। বায়োভিটা এক্স আপনারা প্রতিটা গাছে কিন্তু আপনারা দেবেন। এর কয়েকটা বেশিরভাগ বন্ধুরা কিন্তু স্প্রে করে। আমি বলবো স্প্রে আপনারা যারা করেন তাদেরকে বলবো আপনারা মাটিতে ব্যবহার করে দেখবেন। অনেক বেশি ভালো রেজাল্ট পাবেন আপনারা। বন্ধুরা এই বায়োভিটা এক্স কিন্তু একটা জৈব অনুখাদ্য। এটা কিন্তু গাছের না প্রচুর বৃদ্ধিতে সাহায্য করে। গাছ সুন্দর গ্রোথ নেয়, গাছে সুন্দর শিকড় বৃদ্ধি করে। এতে বেশ কিছু অনুখাদ্য থাকে বন্ধুরা। এই বায়োভিটা এক্স কিন্তু আপনারা অবশ্যই ব্যবহার করবেন। যেহেতু একটু দামি প্রোডাক্ট অনেকের কিন্তু গায়ে লাগবে। তার কারণ জলে গুলে যখন আমরা গাছের মানে মাটিতে দেব তখন কিন্তু অনুপাতে একটু বেশি লাগে। সেক্ষেত্রে যদি আপনাদের সমস্যা থাকে আপনারা স্প্রেও করতে পারবেন। স্প্রে করলে আপনারা ২ লিটার কি ৫ লিটার জল করলে অনেক গাছে স্প্রে করে দিতে পারবেন। আর মাটিতে ব্যবহার করলে বন্ধুরা আপনাদের একটু বেশি মানে মানে একটু বেশি খরচা হয়ে যাবে। তবে আমার মনে হয় এই সময় অন্তত পরপর ২ বার আপনারা অবশ্যই মাটিতে একবার করে ব্যবহার করে দেখতে। গাছের যেমন হেলথ সুন্দর হবে তার সঙ্গে গাছের যেসব মানে ফুলগুলো এসেছে ফুলগুলো ঝরা তো রোধ করবেই, আর গুটিগুলো সহজে কিন্তু ঝরবে না যাদের গুটি এসে গেছে। যেহেতু এ সুন্দর শিকড় বৃদ্ধি করবে, গাছের সুন্দর গ্রোথ তৈরি করবে, গাছের বিভিন্ন অনুখাদ্য যোগান দেবে, অবশ্যই আমাদের উচিত বায়োভিটা এক্স ব্যবহার করা। যাই হোক এই বায়োভিটা এক্সটা আপনারা ১০-১২ দিন গ্যাপ করে করে করবেন। অনেকে প্রশ্ন করতে পারে ১০ দিন ১২ দিন অন্তর এই করছি ওই করছি। আমরা যে কোনো জিনিস যখন ব্যবহার করব আমাদের নিজেদের মধ্যে একটা গ্যাপ তৈরি করে নেব। অবশ্যই আপনারা আমার রিকোয়েস্ট থাকলেও আপনারা বায়োভিটা এক্স ইউজ করুন আপনাদের সমস্ত লেবু গাছের ক্ষেত্রে। এবং এটাও বলে রাখি লেবু গাছের ক্ষেত্রে শুধু নয়, আম গাছেও ব্যবহার করতে পারেন। আপনাদের ফল গাছের সমস্ত ধরনের গাছে আপনারা বায়োভিটা এক্স ব্যবহার করুন। আমি কিন্তু ব্যবহার করে অনেক ভালো রেজাল্ট পেয়েছি। আর এই বায়োভিটা এক্স আমরা লোকাল দোকানে যেসব অল্প মানে 200 ml 100 ml 500 ml কিনতে পাওয়া যায়, এতে কিন্তু লস হয়। আপনারা একটু অনলাইনে সার্চ করবেন 900 ml এর সম্ভবত বড় জার হয়, সেটা কিন্তু অনেক দাম কম পড়ে। আমি অনলাইন থেকে কিনেছি, প্রায় কাছাকাছি 1 লিটারের প্রায় 900 ml থাকে ওতে, 900 কি 950 ml। ওটা কিন্তু অনেক লাভজনক। আপনারা কমেন্ট করলে আমি প্রয়োজনে লিঙ্কও দিয়ে দেবো আপনাদের। যাই হোক কিনে নেবেন, এটা অবশ্যই ব্যবহার করবেন। আর এরই ফাঁকে আরেকটা জিনিস ব্যবহার করতে পারেন। ধরুন আমি বলেছি ১০-১২ দিন গ্যাপ করে এই মুহূর্তে একদম গাছের গুটি মোটা হয়ে যাওয়া পর্যন্ত আমরা অবশ্যই ব্যবহার করবো। এরই গ্যাপে আমরা ধরুন আজকের বায়োভিটা এক্স দিলাম, ১০-১২ দিন পরে আর বায়োভিটা এক্স দেবো না। ১০-১২ দিন পরে আমরা একবার হিউমিক অ্যাসিড ব্যবহার করবো গাছের গোড়ায়। বুঝতে পারছেন? আবার তার ১০-১২ দিন পরে আবারও বায়োভিটা এক্স ব্যবহার করবো। এরকম অল্টারনেট করে আপনারা একবার গাছের গোড়ায় হিউমিক অ্যাসিড অবশ্যই দিন। এই হিউমিক অ্যাসিড কি করবে? এই হিউমিক অ্যাসিড কিন্তু মাটির উর্বরতাকে বাড়িয়ে দেবে। আমাদের গাছ অনেক সময় মানে খাবার খেতে পারে না, মানে অতিরিক্ত খাবার হয়ে গেলে মানে খাওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে। এই হিউমিক অ্যাসিড কিন্তু গাছের যে খাবার যে ক্ষমতা হারিয়ে ফেলে সেটাকে আবার গাছ সুন্দরভাবে খাবার ক্ষমতা বেড়ে যায়। আর এই হিউমিক অ্যাসিডও কিন্তু প্রচুর পরিমাণে শিকড় ছাড়তে সাহায্য করে। তাহলে কেন ব্যবহার করব না? এই সময় অবশ্যই গাছের হেলথের দিকে আমাদের খেয়াল রাখতেই হবে। যাই হোক এবারে বলে রাখি আপনারা লিটারে 2 ml যদি মাটিতে দেন গুলে, তাহলে লিটারে 2 ml গুলবেন বায়োভিটা এক্স। আর যদি হিউমিক অ্যাসিড আপনারা গাছের গোড়ায় মিশিয়ে দেন তাহলে হিউমিক অ্যাসিড আপনারা লিটারে ১ থেকে ১.৫ গ্রাম, ১.৫ গ্রাম যথেষ্ট, ১.৫ গ্রাম গুলে আপনারা গাছের গোড়ায় দিয়ে দেবেন। আরও একটা কথা বলে রাখি, হিউমিক অ্যাসিডের ব্যাপারে প্রশ্ন করলাম। হিউমিক অ্যাসিড বাজারে যেসব পাওয়া যায় খুবই, আর অনেকে এই নার্সারি থেকে কেনে, আমি দেখেছি নার্সারি থেকে বেশিরভাগ বিভিন্ন আজে বাজে কোম্পানি থেকে বিভিন্ন হিউমিক অ্যাসিড পাওয়া যায়। সেই সব পাওয়া যায় অ্যাকচুয়ালি হিউমিক অ্যাসিডের যে পার্সেন্টেজ লেখা থাকে একদম ফেক। আপনারা একটু ভালো কোম্পানি হিউমিক অ্যাসিড ব্যবহার করে দেখবেন। সুন্দর রেজাল্ট যদি আপনারা পান না তখন বুঝতে পারবেন যে এর আগে আপনারা যত হিউমিক অ্যাসিড ব্যবহার করেছেন সেগুলো একদম মানে কাজেই লাগেনি আপনার গাছে। যাই হোক আমি একটা নামও বলে দিচ্ছি, আপনারা ব্যবহার করবেন। অনলাইনে সব থেকে ভালো হবে সেটা আপনার উৎকর্ষের হিউমিক অ্যাসিড ব্যবহার করবেন। প্রয়োজনে আমি লিঙ্ক দিয়ে দেবো, প্রয়োজনে আপনারা কমেন্ট করবেন। বড় প্যাকেট ৫০০ প্যাকেট ১ কেজির প্যাকেট পাওয়া যায় অনেক কম দামে, আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন। আর অনেক ভালো কোয়ালিটি। আমি বাগান করা থেকে শুরু করে মানে আমি আমার মনে হয় ভালো হিউমিক অ্যাসিড পাইনি কোথাও।
রিসেন্টলি বলতে মাস 6 হয়েছে আমি অনলাইন থেকে অর্ডার করেছি, তারপরে যখন হিউমিক অ্যাসিড ব্যবহার করছি অবাক আমি। যাই হোক আপনারা ব্যবহার করতে পারেন। যাই হোক ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে, সেই কারণে আমি বেশি ডিটেলসে আজকে বলতে যাচ্ছি না। এরপরে 7 নম্বর স্টেজে আমরা একটা মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করতে হবে। এই মাইক্রোনিউট্রিয়েন্টটা স্প্রে করতে হবে কিন্তু এই সময় মিনিমাম 8 দিন অন্তর অন্তর করতেই হবে। এই সময় কিন্তু গাছের প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি পড়ে। এই সময় আমরা কিন্তু এই সময় মাইক্রোনিউট্রিয়েন্ট অবশ্যই যদি দেই, গাছের কিন্তু গুটি ধরে রাখার ক্ষমতা, ফুল থেকে ফলে পরিণত করার অনেকটা প্রবণতা বৃদ্ধি পায় এবং এক কথায় বলতে পারি যে এই সময় কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট আমাদের গাছের জন্য অনেক প্রয়োজন। কমেন্ট করতেই পারেন, আপনাদের কাছে যেটা ভালো মনে হবে সেটাই ব্যবহার করবেন। মাইক্রোনিউট্রিয়েন্ট অনেক ধরনের আছে। আমি বেশিরভাগ ক্ষেত্রে এর আগে যত ভিডিও করেছি মাইক্রোনিউট্রিয়েন্ট বলেছি মোবিনে ব্যবহার করতে পারেন। মোবিনের একটা সমস্যা আছে, আমরা অনেকেই জানি হয়তো, মোবিনটা আমরা গুললে সঙ্গে সঙ্গে গুলতে চায় না, তার জন্য আমাদের বেশ অনেক অনেক আগে আমাদের গুলে রাখতে হয়, তাহলে সুবিধা হয়। না হলে গুলতে চায় না, আমাদের স্প্রেয়ার মেশিনের জাম করে, প্রবলেম হয়। তবুও মোবিন ভালো কাজ করে। আপনারা যদি এর থেকে ভালো বেটার কিছু পান অবশ্যই ইউজ করুন, অবশ্যই ব্যবহার করুন। এই মাইক্রোনিউট্রিয়েন্ট অনেকেই জিজ্ঞাসা করতে পারে আর কি ব্যবহার করা যাবে। টাটা অ্যাগ্রোমিন গোল্ড আপনারা ব্যবহার করতে পারেন। আর অ্যারিস কোম্পানির অ্যাগ্রোমিন গোল্ড পাওয়া যায়। অ্যারিস কোম্পানির এটা ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে অ্যাগ্রোমিন গোল্ড। আর মোবিন এটাও কিন্তু অ্যারিস কোম্পানির। যাই হোক, অ্যারিস কোম্পানি মোবিন, অ্যারিস কোম্পানির অ্যাগ্রোমিন গোল্ড আর টাটা অ্যাগ্রোমিন গোল্ড, এই মাইক্রোনিউট্রিয়েন্ট গুলো আপনারা স্প্রে করতে পারেন, অবশ্যই কাজ হবে। তবে এই সময় অনেকের গাছে গুটি সেট হয়ে গেছে, অনেকের কমলা লেবুর ভ্যারাইটিতে, যেমন এই আমার কমলা লেবু পাকিস্তানি কমলা, এই গাছেও সব নতুন নতুন করে ফুল আসছে। নতুন করে দেখুন বন্ধুরা, এই জায়গায় 2-3টে গুটি সেট হয়ে গেছে, অলরেডি গুটি সেট হচ্ছে। এই সময় কিন্তু নিয়মিত, আমি এর আগে একবার স্প্রে করেছি, আবারও সম্ভবত হয়তো আজকেই স্প্রে করব, তার কারণ 8-10 দিন হয়ে গেছে আমার স্প্রে করা মোবিন, আজকে আবারও মোবিন স্প্রে করব। বলে রাখি বন্ধুরা, এছাড়াও কিন্তু ভালো ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট পাওয়া যায়, অবশ্যই আপনারা সেটা চুজ করতে পারেন। যাই হোক, আমরা 7 নম্বর শুনলাম, একটা ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট মোটামুটি 7-8 দিন গ্যাপে অবশ্যই আমরা ব্যবহার করব। এবারে কিন্তু আবারও আমরা প্রথমে যেটা বলেছিলাম সেটাতে ফেরত আসবো। প্রথমে সম্ভবত 3 নম্বরে আমি বলেছিলাম ক্যালসিয়াম আর বোরন আমরা স্প্রে মানে ফুলরত অবস্থায় বা গুটিরত অবস্থায় আমরা যখন একবার করে দেব। আর মোটামুটি গুটিগুলো মার্বেল দানা বা মটর দানা, মার্বেল দানা বলা ভুল হবে, মার্বেল দানা মানে অনেকটাই বড়, মটর দানা মতন সেট হয়ে যাওয়ার পর একদম ভুল করলে চলবে না। যখনই মটরশুঁটি দানার মতন হয়ে যাবে প্রতিটা গাছের গুটি, তারপর থেকে একভাবে ক্যালসিয়াম ও বোরন স্প্রে করতেই হবে। আর এটা করতে হবে কিন্তু 15 দিন অন্তর অন্তর। যতদিন পর্যন্ত ফল মোটামুটি বড় সাইজ না হয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত আমরা কিন্তু এই ক্যালসিয়াম আর বোরন 15 দিন অন্তর অন্তর আমরা রিপিট করতেই থাকবো। তখন আর অন্য কিছু প্রয়োজন হবে না। একদম এইভাবে আপনার রিপিট করতে করতে এগিয়ে যাবেন। আপনার ফলের সুন্দর গ্লেজ যেমন হবে, ফলের বোটা শক্ত হয়ে যাবে, ফলটা ফেটে যাবে না, তার অনেক সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। যাই হোক, এরই ফাঁকে আরেকটা জিনিস করা যেতে পারে, একদম এটা খুব ভাইটাল জিনিস বলছি। আমরা গুটি সেট হওয়ার পরে বা মটর দানা হওয়ার পরে যখন ক্যালসিয়াম আর বোরন স্প্রে করে যাব 15 দিন অন্তর, আজকে ধরুন স্প্রে করলাম, ঠিক 3 থেকে 4 দিন, 4 দিনটা মাস ধরে রাখুন, এই 4 দিন পরে আমরা কিন্তু পটাশিয়াম নাইট্রেট স্প্রে করতে পারি, যাকে এক কথায় আমরা চিনি 13-0-45। নোট করে রাখুন, আর না হয় এই ভিডিওটা অবশ্যই সেভ করে রাখুন। আমরা ক্যালসিয়াম ও বোরন স্প্রে করার 3 থেকে 4 দিন পর আমরা স্প্রে করব 13-0-45। এই 13-0-45 দেওয়ার পরে আমাদের কি কি কাজ হবে গাছে? ফলের স্কিন চকচকে হবে, ফলের মিষ্টতা বাড়ায়, ফল বড় করতে সাহায্য করে। যেহেতু এই সময় আমাদের গাছের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়, আমরা তো ক্যালসিয়াম দিলাম, বোরনের অভাব পূর্ণ করলাম, তারপরেই 13-0-45 দিলে মানে এক কথায় কমপ্লিট একটা প্যাকেজ। আপনারা ব্যবহার করে দেখুন। আজকে যে পরিচর্যাটা আপনাদের সামনে বলছি, হয়তো অনেক ইউটিউবার এই পরিচর্যাটা বলে না। আমি আজকে যে পরিচর্যাটা আপনাদের সামনে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, সত্যি আপনারা উপকৃত হবেন। আর এটা কিন্তু ভালো ভালো অভিজ্ঞ সাইটাস প্রেমীদের কাছে পরামর্শ নিয়েই কিন্তু এটা বানানো, একটা আমার মাথার নয়। তার কারণ আমিও কিন্তু আপনাদের মতো নতুন একজন ছাদ বাগানে, বুঝতেই পারছেন আমার কথা। আমিও বিভিন্ন মানুষের কাছে পরামর্শ নিই, যারা ভালো ভালো সাইটাস প্রেমী তাদের কাছ থেকে, তারপরেই তো আমি আমার গাছে সেটা ব্যবহার করছি, ভালো রেজাল্ট পাচ্ছি বলে আপনাদের বলছি।
যাই হোক, এইভাবে কিন্তু যেরকম 15 দিন গ্যাপে গ্যাপে আমরা অল্টারনেট করে করে ফল বড় হওয়া পর্যন্ত ক্যালসিয়াম আর বোরন স্প্রে করব। তার ঠিক 4 দিন পর পর আমরা 13-0-45 স্প্রে করব। এরপর একটা সিম্পল আরো একটা কথা এর সাথে অ্যাড করে রাখি আপনাদের, আপনারা এটাও নোট করবেন। আস্তে আস্তে গাছ কিন্তু আস্তে আস্তে পাতা যেমন আমাদের ভরে যাবে, গাছ আস্তে আস্তে বড় হবে, গাছে ফল থাকবে, এই সময় কিন্তু আস্তে আস্তে কিন্তু গরম চলে আসবে। সামনে বুঝতে পারছেন গরমের সময় আসছে, আর এই সময় কিন্তু আমাদের জলের কিন্তু মেনটেনেন্স বাড়াতে হবে। আমরা যে পরিমাণে এই সময় গাছে জল দেব, গরম বাড়ার সাথে সাথে গাছ যেহেতু গাছে ফল থাকবে, গাছে পাতা ভরে থাকবে, এই সময় গাছের উপযুক্ত কিন্তু জল অবশ্যই দরকার। এই সময় যদি জলের ঘাটতি আমরা করি, তাহলে কিন্তু ফল ড্রপ করবে, গাছ দুর্বল হয়ে যাবে। একবেলা যদি সূর্যের রৌদ্র মানে একবেলা যদি বেশি রোদ পায়, তাহলে কিন্তু গাছ ঝিমিয়ে যাবে। যাই হোক, আমরা কিন্তু মানে পরবর্তী পদক্ষেপ, মানে মনে করেন যেই গরম পড়ার সাথে সাথে গাছ আস্তে আস্তে পরবর্তী, এখনকার কথা বলছি না, এখন তো আমরা নর্মাল মেনটেনেন্স করে করে এগোবো। ঠিক এক মাস 1.5 মাস গরম পড়বে, সেই তারপর থেকে কিন্তু আমাদের জলটা একটু বেশি বেশি দিতে হবে। এমন ভাবে জল দিতে হবে যেন পুরো আমাদের যে ড্রামটা, মানে জল এক কথায় ভরে জল দেবো আমরা। আর এটা চেষ্টা করবেন একটু সকালের দিকে, আপনারা যেন ওই দুপুরবেলা বা মোটামুটি 2টা, 2:30, 12টা, 1টা এমন টাইমে আপনারা জল দেবেন না। চেষ্টা করবেন যদি জল দেওয়ার সুযোগ না হয় আপনারা সন্ধ্যাবেলা দিন, আর না হলে একটু সকালবেলা, সকাল সকাল আপনারা জল দিন। প্রায় কাছাকাছি 10 নম্বর, আমি তো কাউন্টিং করিনি। যেহেতু গাছে যখন আমাদের মার্বেল আকৃতি, বেশ মোটা মোটা গুটি হয়ে যাবে। মার্বেল আকৃতি মানে বুঝতে পারছেন, যে গুলি, কাঁচের গুলি হয় এমন টাইপের যখন গুটি প্রতিটা গাছে ভরে যাবে, সেই সময় কিন্তু আমাদের গাছে এবার খাবার দিতে হবে। তার কারণ আমরা কিন্তু গাছ শীত ঘুমিয়েছিল এতদিন, তার আগে থেকে আমরা কিন্তু খাবার দেওয়া বন্ধ রেখেছিলাম। মানে সেই যে বর্ষায় আমরা খাবার দিয়েছিলাম গাছে, তারপর থেকে কিন্তু একভাবে কিন্তু আমরা কোনো খাবার দিইনি। শীতের আগে অনেকে হয়তো হালকা খাবার দিয়েছে, এই সময় কিন্তু গাছ কিন্তু গাছের মাটিতে কিন্তু খাবার ছিল না। এবার কিন্তু খাবার দিতে হবে। গাছের যখন গুটি মার্বেল আকৃতি হয়ে যাবে, তারপরে আমরা জৈব মিশ্র সার অবশ্যই প্রতিটা গাছে অনুপাত অনুযায়ী কতটা দেওয়ার নিয়ম, সেই অনুযায়ী আপনারা অনেকেই হয়তো জানেন। জৈব মিশ্র সার মানে বুঝতে পারছেন, আমরা অনেকে যে মিক্স জৈব সার যেটা বানিয়ে রাখি, শিংকুচি হাড়ে গুঁড়ো থেকে শুরু করে, মানে এটা সেটা বিভিন্ন ধরনের জিনিস দিয়ে। আর আপনাদের যদি মানে না জানেন, তাহলে আমাদের চ্যানেলেই জৈব মিশ্র সার তৈরির একটা মানে ভিডিও দেওয়া আছে, আমি দরকার এই ডিসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্কটা, আপনারা দেখে নিতে পারবেন সেখান থেকে। হ্যাঁ, আর এই সময় সাইডের মাটিটা হালকা করে একটু খুঁড়ে দিয়ে দেবেন। এটা বলছি কিন্তু এই সময় নয়, যখন আমাদের গাছের গুটিগুলো মার্বেল আকৃতি হয়ে যাবে, সেই সময় কিন্তু গাছের গোড়ায় আমরা কিন্তু জৈব মিশ্র সার, জৈব মিশ্র খাবার একবার কিন্তু দিয়ে দেবো। আর এই জৈব মিশ্র খাবার আপনারা কিভাবে বানাবেন, আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন, কিংবা আপনারা যেভাবে জানেন সেইভাবে, যদি আপনারা জানেন না, আপনারা ইউটিউবে সার্চ দিয়ে অনেক ভালো ভালো সাইটাস প্রেমী যারা ভালো ভালো ইউটিউবার আছে, তাদের ভিডিও দেখেও আপনারা জৈব মিশ্র সার খাবার বাড়িতে তৈরি করে নিতে পারেন। আর একটা বলে রাখি, অনেকে কিন্তু এটা নার্সারি থেকে বা অন্য অন্য জায়গা থেকে মিক্স খাবার কিনে আনে, আমার মনে হয় না এটা ঠিক। নার্সারি ম্যানরা বিভিন্ন ধরনের বলে, কিন্তু কি আছে সেটা কিন্তু আমরা দেখতে যাচ্ছি না। সুতরাং আমাদের উচিত মিক্স খাবার যখন আমরা বানাবো, আমাদের মতো জিনিস দিয়ে আমরা নিজেরাই বাড়িতে বানাবো। আর যদি যেহেতু টাইম আস্তে আস্তে এগিয়ে আসছে, সেহেতু আমাদের মনে হয় এই টাইমেই কিন্তু আমাদের বানিয়ে রাখা উচিত। এই যে জৈব মিক্স খাবার, এটা কিন্তু আমাদের উচিত মিনিমাম 1 মাস আগে বানিয়ে রাখা। তাহলে কিন্তু আমাদের গাছে মাটিতে দিলে কিন্তু কোনো ক্ষতি তো হবে না। মানে এক কথায় আমরা ভালোর জন্য দিচ্ছি, খারাপ হয়ে যায় অনেক সময় বেশি, যেহেতু জানেন তো কি পরিমাণে হিট তৈরি হয়। সেহেতু আমরা যদি বানিয়ে রাখি আগে থাকতে, আমাদের গাছের জন্য কিন্তু খুব ভালো, কোনো সাইড এফেক্ট দেখা যাবে না, সুন্দর গাছ খেতে পারে। প্রায় 10টা স্টেপ আপনাদের বললাম, যে একটার পর একটা পরিচর্যা আপনাদের সামনে বললাম। এই সময় কিন্তু এই ধরনের পরিচর্যা আপনারা সমস্ত গাছই করতে পারবেন। এতক্ষণ বললাম লেবু গাছের ক্ষেত্রে, বলে রাখি বন্ধুরা, এই সেম টু সেম ব্যবহার আপনারা মনে করলে আম গাছের ক্ষেত্রেও করতে পারেন। আমি যদি এখন মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করি, কথায় কথায় আপনাদের বোঝাচ্ছি, তাহলে এই পাশেই আমার লিচু গাছ আছে, আমি কি এটা বাদ দেবো? না, এটাও দিয়ে দেবো। পাশে পেয়ারা গাছ আছে, পাশে একটা সবেদা গাছ আছে, ওই পাশে আমার কালো জামের গাছ আছে, আমি সবই দিয়ে দেবো। তা আপনারা মনে করলে এই যে পরিচর্যাটা বললাম, এই পরিচর্যাটা আপনার সমস্ত গাছে ট্রাই করতে পারেন। আশা করি আপনারা ভালো রেজাল্ট পাবেন। সর্বশেষে অনেকেই প্রশ্ন করতে পারে, দাদা এত কথা বললেন, এত আলোচনা করলেন, ফাঙ্গিসাইড ব্যবহার করতে বললেন না। বলে রাখি, আমি নিজেই আস্তে আস্তে আমার বাগানে ফাঙ্গিসাইড ব্যবহার করা ছেড়ে দিয়েছি।
কেন দিয়েছি, অনেক ভালো ভালো অভিজ্ঞ অভিজ্ঞ সাইটাস প্রেমীরা কিন্তু বেশিরভাগ তারা কিন্তু খুব একটা ফাঙ্গিসাইড ব্যবহার করে না। ফাঙ্গিসাইড আমরা কিন্তু অনেকেই প্রতিনিয়ত প্রচুর পরিমাণে ব্যবহার করে থাকি ছাদ বাগানে। আমরা একটাই জিনিস জানি, গাছ করলে কীটনাশক আর ফাঙ্গিসাইড, কীটনাশক আর ফাঙ্গিসাইড। আপনাদের বলে রাখি, এই ফাঙ্গিসাইড কিন্তু নিয়মিত ব্যবহারই আমাদের গাছের গ্রোথকে পুরো থামিয়ে দেয়। আপনারা ফাঙ্গিসাইড অবশ্যই ব্যবহার করা যাবে কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু সময়। ভিডিওটা অনেকটা লং হয়ে গেল, তবুও দু চার কথা না বললে নয়। আপনারা জানেন যে বাগান প্রেমী হাবিব আপনাদের সামনে সবসময় ক্লিয়ার করার চেষ্টা করে, যাতে ভিডিও বড় হয়ে যাক। যাদের ধৈর্য থাকবে তারা আমার সঙ্গে থাকবে। এই ফাঙ্গিসাইড কিন্তু আমরা যখন ব্যবহার করব গাছে না, চেষ্টা করবেন যে হালকা কুয়াশা করে আমরা গাছেতে স্প্রে করব, যেন সেই পাতা থেকে ঝরে মাটিতে না পড়ে। আমরা এমন ভাবে স্প্রে করব মাটিতে পড়ে না পড়ে। ফাঙ্গিসাইড কিন্তু আমাদের টবের গাছে বা ড্রামের মাটিতে যদি পড়ে, মাটিতে আমাদের যেসব উপকারী ব্যাকটেরিয়া থাকে সেগুলো ক্রমশ ব্যাকটেরিয়াগুলো মরে যাবে, ক্রমশ নষ্ট হবে। এতে কিন্তু আরো আমাদের ক্ষতি হতে পারে। আর এটা হয় এই কারণেই কিন্তু আমাদের নিয়মিত ফাঙ্গিসাইড ব্যবহারে অনেকের গাছ গ্রোথ থামিয়ে দিয়েছে, গ্রোথ স্লো হয়ে গেছে। আপনারা জানেন কি, আপনি ফাঙ্গিসাইড ব্যবহার করেন না, একদম ছেড়ে দেন, আপনার গাছ কি হয়, নষ্ট হয়, কি প্রবলেম হয় দেখুন তো আপনি। কিছুই হবে না, কিছুই হবে না বন্ধুরা। আমি যে কবে ফাঙ্গিসাইড ব্যবহার করেছি আমি নিজেই জানি না। আমার গাছ কি সব মরে গেছে? ফাঙ্গিসাইড ব্যবহার না করলে কিছু হয় না। কিন্তু আপনারা দেখুন, মানে ইউটিউবের মানে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার আছে, এক একজন এক এক রকম। হ্যাঁ, এই একটা কন্ট্যাক্ট বেসিস, এই বেসিস, ওই বেসিস, বিভিন্ন ধরনের এই সিস্টেমিক ফাঙ্গিসাইড, অমুক তমুক নিয়মিত ব্যবহার করতে হবে, এই ফাঙ্গিসাইড ওই ফাঙ্গিসাইড, ফাঙ্গিসাইড নিয়ে মাথামাতি। ফাঙ্গিসাইড না ব্যবহার করলে কিছু হয় না। তবু বলে রাখি, অনেক বন্ধুরা বলতে পারে হাবিব ভাই তুমি এমন করে বলছো। অবশ্যই আমি এমন করেই বলি। আমার বন্ধুরা অবশ্যই জানেন ফাঙ্গিসাইড ব্যবহার করা যায় কয়েকটা ক্ষেত্রে। দেখুন, হঠাৎ যদি এই সময় মনে হয় খুব কুয়াশা পড়েছে, যেহেতু এখন আর কুয়াশা পড়ার টাইম নেই, তবু বলে রাখি অন্যান্য সময়ের ক্ষেত্রে খুব বেশি কুয়াশা পড়লে পরের দিন আপনারা একটু ফাঙ্গিসাইড শুরু করবেন। তবে হ্যাঁ, এমন করে করবেন যেন মাটিতে না পড়ে। বুঝতে পেরেছেন? আর একটা ক্ষেত্রে করা যেতে পারে ফাঙ্গিসাইড স্প্রে, খুব বৃষ্টি হয়েছে, হুটহাট বৃষ্টি, বর্ষার সময় যে বৃষ্টিটা হয় সে বৃষ্টির কথা বলছি না। বর্ষার সময় কিন্তু নিয়মিত বৃষ্টি হয়, সেক্ষেত্রে আমরা সেই সময় ফাঙ্গিসাইড ব্যবহার করব, আমাদের একটা লিমিট থাকবে 6 দিন 7 দিন অন্তর অন্তর। কিন্তু তাছাড়া অন্য টাইমে যদি হুটহাট বর্ষা আসে, সেক্ষেত্রে কিন্তু আমরা গাছে ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারবো। আর যেহেতু বর্ষার সময় একভাবেই নিম্নচাপ থাকে বিভিন্নবার, সেই সময় কিন্তু আমরা ফাঙ্গিসাইডটা মেনটেন করব, যাতে গাছের আলাদাভাবে উপর থেকে গাছে কোনো ফাঙ্গাস অ্যাটাক না হয়, সেটা আটকানোর জন্য আমরা ব্যবহার করব। আর চেষ্টা করবেন বন্ধুরা, ফাঙ্গিসাইডটা কন্টাক্ট বেসিস ফাঙ্গিসাইড। আমরা বিভিন্ন ফাঙ্গিসাইড যখন কিনি দেখবেন লেখা থাকে কন্টাক্ট ফাঙ্গিসাইড, সিস্টেমিক। কন্টাক্ট ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন, এটা আমার মনে হয় ভালো। আমি যেমন একটা কিনে রেখেছি, প্রয়োজনে ব্যবহার করি। সেটা হচ্ছে আমার এই যে বাগান, আমার বাগানে এই আমার যে কীটনাশক এটা সেটা যেখানে থাকে আপনারা দেখলে বুঝতে পারবেন, কোনো ফাঙ্গিসাইড নেই। একটা ফাঙ্গিসাইড পাবেন, সেটা হচ্ছে M45। এই M45টা স্প্রে করার জন্য আমি রেখে দিয়েছি, প্রয়োজনে স্প্রে করি। তবে এবারে এই যে শীত গেল, এই শীতে আমি একদিনও করিনি, কোনো ক্ষতি হয়নি। তবুও বলে রাখি অবশ্যই করা যাবে, বর্ষার সময় আমাদের অবশ্যই করা প্রয়োজন। আর খুব কুয়াশা পড়লে আপনারা করবেন। আর এর আগে তো বলেছি, ফাঙ্গিসাইড স্প্রে করলে যদি মাটিতে পড়ে, টবের মাটি বা ড্রামের মাটির ক্ষেত্রে বলি পড়ে, তাহলে কিন্তু আমাদের মাটিতে যে বিভিন্ন উপকারী যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলো কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, মরে যায়। সেক্ষেত্রে কিন্তু আমাদের গাছেদেরই ক্ষতি। আরো একটা প্রবলেম, এই সময় যদি আমরা বেশি বেশি ফাঙ্গিসাইড ব্যবহার করি, আমাদের যে উপকারী ব্যাকটেরিয়াগুলো যদি মাটি থেকে মরে যায়, তাহলে তো কিন্তু গুটি ঝরবে। যাই হোক, 10 থেকে 11টা স্টেপে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। কেমন লেগেছে আপনারা বলবেন, আপনাদের কোনো সমস্যা কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আর যদি নিবেদনটা দেখে আপনাদের ভালো লেগে থাকে একটু লাইক করবেন। বন্ধুরা, অনেকেই নাচ গানের ভিডিও পোস্ট করে, বিভিন্ন মানে এন্টারটেনমেন্টের ভিডিও, কমেডিয়ান ভিডিও পোস্ট করে, দেখুন রাতারাতি ভাইরাল হয়ে যাচ্ছে। মানে
এক এক রাতের বেলা আমাদের মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন কি কোনো গার্ডেনিং চ্যানেলের কোনো ভিডিও ভাইরাল হতে? হয় না। দেখবেন এই গার্ডেনিং চ্যানেল কিন্তু আগে বাড়ে না, আরো মেনলি বাংলা বাংলা চ্যানেলগুলো একদম বাড়ে না। বুঝতে পারছেন? আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে এইসব চ্যানেলগুলো কিভাবে, দেখুন অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা আর আগের মতন ভিডিও দেয় না, আস্তে 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 থেমে যায় যাচ্ছে, একটা টাইম তারা স্টপ করে দিচ্ছে। কি হবে করে? এর থেকে যদি কোনো কিছু ফায়দা না হয় তাহলে কি হবে? চ্যানেল বাড়ছে না, ভিউজ আসছে না, একটা টাইম মন ভেঙে যাচ্ছে, চ্যানেল ছেড়ে দিচ্ছে। যাই হোক, আপনারা, শুধু আমার ক্ষেত্রে বলছি না, আপনারা এই কাজ যে গার্ডেনিং ইউটিউবার গুলোকে আপনারা তাদের ভিডিওগুলোকে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, তাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন। তাদের, আপনাদের একটা লাইকে কিন্তু অনেক কিছু যায় এসে যায় বন্ধুরা, আপনাদের একটা লাইকে কিন্তু একটা ভিডিওর স্পিড কিন্তু বাড়িয়ে দেয়। এই ভিডিওটা দেখে যদি আপনারা, আপনাদের ভালো লাগে, আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেন। আমরা কিন্তু একটা নাচ গানের একটা কমেডিয়ান ভিডিও আসলে আমাদের কাছে আমরা শেয়ার করে দিচ্ছি আমাদের বন্ধুদের কাছে হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে। কিন্তু আপনাদের কাছে একটা সুন্দর ভিডিও আসলো গাছের পরিচর্যা নিয়ে, আপনারা বন্ধুদের কাছে শেয়ার করছেন না। কেন? এটা কেন? আপনারা দেখবেন এই এত সুন্দর একটা গুছিয়ে আপনাদের সামনে একটা অরিজিনাল ট্রিক কিভাবে অনেক ভালো ভালো বাগানিরা তাদের বাগানে ফল ফলায়, এত সুন্দর একটা ট্রিক আপনাদের সামনে বলে দিলাম। দেখবেন কত ভিউ হয় আপনারা। তার জন্য আপনাদের বলি, আপনারা ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন, একটু লাইক করে। আর যারা আমাদের ভিডিওটা নতুন দেখছেন, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে এই ধরনের নিয়মিত ভিডিও অবশ্যই আপনারা পেতে পারেন। আর আপনাদের একটা লাইকে যখন চ্যানেল স্পিডে বাড়বে না, এর থেকেও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা আমি করব। এটাই হয়। আর যদি চ্যানেল ভালো স্পিড না ছোটে, মানে মানে কোনো ভিডিও মানে ভালো ভিউ না আসে, তাহলে একটা টাইম এই বাগানপ্রেমী হাবিব কিন্তু আস্তে আস্তে থেমে যাবে। বুঝতেই পারছেন, আগে যেভাবে ভিডিও আসতো নার্সারি ভিজিট, এখন কিন্তু সেইভাবে আসে না। কেন আসে না আপনারা উপলব্ধি করবেন, বুঝতে পারবেন। যাই হোক, বেশি কথা আজকের ভিডিওতে বলবো না, অনেক কথা বলে অনেক কথা বকে ফেললাম আপনাদের সামনে। কেমন লেগেছে অবশ্যই জানাবেন আপনাদের মতামত। আর কিছু জানার থাকলে কমেন্ট করবেন। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আর বলে রাখি বন্ধুরা, লাস্ট আরো একটা কথা, আমের ক্ষেত্রেও কিন্তু সেম আপনারা করতে পারেন। তবুও আম নিয়ে আমি একটা পরিচর্যা ভিডিও খুব শীঘ্রই আনবো, 2-4 দিনের মধ্যে। আমার ভিডিওটা একটু লেট হয়ে যাচ্ছে, আমি চেষ্টা করব 2-4 দিনের মধ্যে আম নিয়ে একটা ছোট্টর ভিতরে একটা আপডেট দেওয়ার আপনাদের সামনে। যাই হোক, পরবর্তী ভিডিওতে দেখা হবে, ভালো থাকবেন, টাটা, বাই বাই।